আমরা সবাই সর্বনাশ করেছে, সর্বনাশ খুবই। সবাইকে নমস্কার, এবং এই সবার উদ্যোক্তা যারা, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করি কথা। সঞ্জয় দ্বারা বলেছেন বা অন্যরাও আগে যা বলেছেন, তাতে এটা বুঝতেই পারা যাচ্ছে যে চন্দ্রিলের ওই ৮ ঘন্টা ৪০ মিনিটের যে চমকপ্রদ একটা আলোচনা, সেইটাই আমাদের অনেকেরই অনেক কথা কেড়ে নিয়েছে। বারবার মনে হবে পুনরুক্তি আমরা করছি। তো সেই সংকট তো একটা সাধারণ সংকট, আমাদের তার মধ্যে দিয়ে যেতে হবে। ৮ মিনিট সময়টা একটু বেশি এখন মনে হচ্ছে। প্রথমে যখন ভাবছিলাম, শুনেছিলাম, তখন মনে হতো যে ৮ মিনিট মানে এইটুকুতে কি হবে, মধ্যবিত্তের এত বড় ব্যাপার, বাঙালি এবং মধ্যবিত্ত। চন্দ্রিল শুনতে শুনতে মনে হচ্ছিল ওটা 5 মিনিট কেন নয়, বা আরো কেন কম নয়। এতক্ষণ পর্যন্ত যারা বললেন, যারা বিপক্ষে এবং যারা পক্ষে, আমার যেটা খুবই ভালো লাগছে, যারা পক্ষে বলছেন তারাও, আমার ধারণা তারাও আসলে ছুপা ছদ্মবেশে বিপক্ষের কথাই বলছেন। খুব প্রকাশ্যে বলছেন না, কারণ সবার মত যা সেটার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে বলে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে এমন অনেকগুলি ধর্তাই তারা দিচ্ছেন যে সেটাতে আমাদের বিপক্ষের মত যারা আমরা বলবো তাদেরই কাজে লাগবে। এই যে শিরোনামে, মানে সবার মতে যে কথাটা বলা আছে, বাঙালি বলতে বাঙালি মধ্যবিত্তকেই বোঝায়। এই বোঝাইটা কি? এই বোঝাই কথাটার মানে কি? কে বোঝায়, কাকে বোঝায়? ভগৎ সিং বললে একজন টেররিস্টকে বোঝায়, ভগৎ সিং বললে ইনকিলাব জিন্দাবাদ বোঝায়। এই দুটোই সত্য। কে বুঝছে তার উপর নির্ভর করবে যে ভগৎ সিং বললে কি বোঝায়। এই যে মধ্যবিত্ত বললে বাঙালি মধ্যবিত্তকেই বোঝায়, বাঙালি বলতে বাঙালি মধ্যবিত্তকেই বোঝায়, এই কথাটি একটি মধ্যবিত্তের কারসাজি। সে বাকি আর সমস্ত বোঝা, সমস্ত ধরনের বোঝার সম্ভাবনা, সেইটাকে আড়াল করতে, ঢাকতে প্রাণপণে এইটাকেই বোঝাই, এই কথাটা জোর দিয়ে বলার চেষ্টা করে। এটা তো চরম ফাঁকিবাজি, যাকে আমরা চন্দ্রিলের কথা সূত্রে বলতে পারি খানিকটা, যে একটা অত্যন্ত পরিকল্পনা করি প্রায় বলা যায়, অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়ার একটা 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 ধরন। আর কোনো বাঙালি যিনি মধ্যবিত্ত নন, তার যাবতীয় অন্যান্য কাজকর্ম, চিন্তা পদ্ধতি, সংস্কৃতির নানান ধরন, সে সমস্ত কিছুকে কেবল আমার চিন্তার ধরন এবং সংস্কৃতির চিহ্নগুলোকে দিয়ে, মার্কারগুলোকে দিয়ে খেয়ে ফেলতে হবে, প্রাণপণে খেয়ে ফেলতে হবে। কারণ মধ্যবিত্তের এই খেয়ে ফেলার যে প্রবণতা, সেটা থাকে কেন? থাকে ওই বিশেষ ভয়ের কারণে, যে সবসময় সে মনে করে যে আমি এক্ষুনি পা ফসকে পিছলে নিম্নবিত্তে চলে যেতে পারি, তা আমাকে আটকাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ওই দুর্মর একটা আকাঙ্ক্ষা তার থাকে যে কি করে আরেকটুখানি দেওয়াল টোপকে উঁচু করে একটু উঠে উচ্চবিত্তের দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়। এই টানাপোড়েনের মাঝখানে থাকতে থাকতে সে এই কাজটিও করে যে যে আমারটাই কার্যত, কিন্তু তা সে পারে না। তার মধ্যবিত্ততাকে বজায় রাখবার জন্য তাকে সে নামতেও পারে না, উঠতেও পারে না। নামার ক্ষেত্রে তার প্রচণ্ড আপত্তি থাকে, ওঠার ক্ষেত্রে তার ক্ষমতায়, দক্ষতায় বা অন্য আরও নানা রকম সংকট তার থাকে। ফলে সে কি করে? ফলে সে এই মধ্যবিত্ত নামক বর্গটাকেই সে গোটা বাঙালিত্বের একটা চিহ্ন হিসাবে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি যেরকম করে সর্ষের তেলে মাছ খেতাম ছোটবেলায়, সেইটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমি যেরকমভাবে উঠে সকালবেলায় তুলসী গাছের সামনে, সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে মাকে দেখতাম, সেইটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমি যেরকমভাবে ইলিশের প্রতি ভক্তি প্রকাশ করতাম, সেইটা বাঙালি সংস্কৃতি। আচ্ছা, তাহলে খোয়াব নামার লোকটা কোথায় যাবে? কিংবা ধরা যাক রঘুচণ্ডালের হাড়, সে পুরোপুরি বাংলার লোক নয় হয়তো, আরও অনেক বড় রাস্তা তাকে পার করতে হয়েছে, সে কোথায় যাবে? অরুণেশ ঘোষ কোথায় যাবেন? অরণি বসু কোথায় যাবেন? নির্মল হালদার কোথায় যাবেন? এরা কোথায় যাবে? আমাকে ক্রমাগত, এই একটা পদ্ধতি আছে, আপনারা খেয়াল করে দেখবেন, আমরা খুব আমাদের চারপাশে রোজই ব্যবহার করি, প্রায় সবাই জানে এই কথাটা, সবাই বলে, সবাই তো বলে। এই সবাইটা কারা? আমরা প্রাণপণে সবাই শব্দটা ব্যবহার করার চেষ্টা করি, তার কারণ আমার চারপাশে 4 পিস 5 পিস 6 পিস লোক, তাদের রোজ আমি যা দেখি বা বুঝি বা কথা বলি, আরাম পাই আমার মতো কথা তারা বলে বলে, তাদেরটা কি সবাই বলে যদি আমি চাপিয়ে দিতে একবার পারি, তাহলে প্রথমেই এক দফায় মূল লড়াইটা জেতা হয়ে যায়। সবাই মানে কারা? কতজন মিলে সবাই হয়? কতদূর পর্যন্ত সবাইয়ের ব্যাপ্তি? ঠিক একই রকম পদ্ধতিতে
বাঙালি এই আইডিয়াটি, এই আইডেন্টিটি, আমার কত রকমের আলাদা আলাদা বাঙালি আছে, প্রত্যেকেই আমরা আমাদের এখানে একটা কথা ছোট করে বলে রাখা দরকার। এই যে বিশেষ বাঙালির মার্কার হিসেবে আমরা কতগুলো কিছু সাইনকে, সিম্বলকে, চিহ্নকে ধরে নিয়েছি, এইগুলি করলে সেগুলি হচ্ছে বাঙালির। ধরুন আমি আপনাদের সামনে বলি, নববর্ষ গেল কদিন আগে, পয়লা বৈশাখ বাঙালির পরম উৎসব। ঠিক কোন বাঙালি নববর্ষে উৎসবে ঠিক এই পদ্ধতিতে পালন করেন? একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কত আলাদা ধরনের উদযাপন পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, কিন্তু কোন প্রক্রিয়াটি, কোন পদ্ধতিটি টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে, সাধারণভাবে শহর কেন্দ্রিক নানা ধরনের চলন বলনের ডিসকোর্স, যাকে আমরা এদানকার গালভরা কথাই বলি, এসবে প্রধানত দাপুটে একটা মাত্রা আকারে নিয়ে আসে কোনটা? উচ্চবিত্ত, উচ্চবর্ণ, তাকে লোভনীয় রকমভাবে দেখে ছুটে যেতে চাওয়া একদল মানুষ, যে তার অতীতের কোনো ধরনের মার্কারের প্রতি এক ধরনের হতাশাযুক্ত, ফিরতে পারবো না এই অর্থে সেরকম একটা মনোভাব সে বহন করে, তাকে আষ্টে পৃষ্ঠে রাখতে চাই, একদিন পালন করতে চাই, এবং সেইটাই নববর্ষের একটা প্রধান চেহারা, এইটা বলে সে দাবি করে। এসবই দাবি, বানানো। বোঝাই শব্দটার মধ্যে দিয়ে আসলে বানানো, মিথ্যে, একটা ছোট কোটারির, একটা ছোট অংশের সাংস্কৃতিক চিহ্নগুলিকে সকলের সাংস্কৃতিক চিহ্ন এই বলে প্রচার করতে আমাদের ইচ্ছে হয়, এবং প্রচার করতে আমরা পারিও। তার কারণ এই মধ্যবিত্তই, শুধু একটু আগে সম্ভবত রাহুল বলছিলেন, বা আরও অনেকেই বলবেন, স্বাভাবিক, বিত্ত শব্দটা আছে দেখলে শুধু ধুম করে দৌড়ে ছুটে গিয়ে টাকা টাকা টাকা, অর্থনৈতিক একটা ক্যাটেগরি বর্গ, তা তো বললে সত্যি আর হবে না। বিত্ত নির্ভর, বিত্তকে বাদ দিয়ে নয়, বিত্তই প্রথম আদত, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিত্ত ছাড়াও, বিত্ত সংলগ্ন, বিত্ত নির্ভর আরও কতগুলো চিহ্ন সত্যি সত্যি মধ্যবিত্ত অর্জন করেছে, যে কারণে আমরা মধ্যবিত্ত মানসিকতা, এ কথাটা মধ্যবিত্তই বলে, সবচেয়ে বেশি বলে। বাঙালি মধ্যবিত্ত সোকল এই ক্যাটেগরি যদি কোথাও থেকে থাকে, সে হচ্ছে সেই একটা ক্যাটেগরি যে বাঙালি মধ্যবিত্তকে সবচেয়ে বেশি সমালোচনা করে। মধ্যবিত্ত মানসিকতা দেখাস না, এই কথাটা বাঙালি মধ্যবিত্তই সবচেয়ে বেশি উচ্চারণ করে, উচ্চবিত্ত করে না, নিম্নবিত্তও তত করে না। কিন্তু মুশকিলটা হচ্ছে এইখানে যে এই বাঙালি মধ্যবিত্ত, তার এই বিশেষ বর্গটা, সেইটাকে বাড়াতে বাড়াতে এখন একটা ভাষিক বর্গ বাঙালি, সেইটাকে খাওয়ার দিকে ছুটছে। একটা বৃত্ত নির্ভর বর্গ ছিল মধ্যবিত্ত, মাঝখানে ঝুলছে নানা রকম আকাঙ্ক্ষা দিয়ে, উঠতে চায়, পড়তে চায় না, ভয় তাকে তাড়ায়। সে কতগুলো এই কাজের দ্বারা চালিত হতে হতে স্বাধীনতার আকাঙ্ক্ষায়, আত্মকে প্রকাশ করবার আকাঙ্ক্ষায় সে শেষ পর্যন্ত চিৎকার করতে চায়। কতগুলো অসম্ভব চমৎকার ভালো কাজ সে করেছে, গোটা পৃথিবীব্যাপী করেছে, শুধু বাঙালি মধ্যবিত্ত করেছে তা নয়, পৃথিবীর মধ্যবিত্ত তা করেছে, প্রগতির চূড়ান্ত সমস্ত চমৎকার চমৎকার কাজ করেছে, তালিকা দেওয়ার দরকার নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে সে তার যাবতীয় ইনসিকিউরিটির কারণে, এক মিনিট আছে আর, খেতে চায়। কি খেতে চায়? এই বাঙালি নামক একটি ভাষিক বর্গ, যা একটা ভাষিক বর্গের পাশাপাশি তার উপর নির্ভর করে সাংস্কৃতিক একটা পরিচিতির প্রসঙ্গ, সেইটাকে না খাওয়া পর্যন্ত তার আর স্বস্তি নেই। ফলত সে এখন মধ্যবিত্ত মানেই বাঙালি, মধ্যবিত্ত আর বাঙালি দুটো সম্পূর্ণ আলাদা ক্যাটেগরিকে, বর্গকে একে অপরের ঘাড়ে চাপানোর প্রাণপণ চেষ্টা করছে। এই চেষ্টা সফল হবে না, কিছুতেই হবে না। বাঙালি মানে মধ্যবিত্ত ছাড়াও, মধ্যবিত্ত তার যে পরিসর তা ছাড়াও আর অজস্র রকমের মানুষ। বাঙালিত্বও কোনো একটা পার্টিকুলার ক্যাটেগরির আইডেন্টিটি নয়, বাঙালিত্বেরও আলাদা আলাদা ধরন আছে। যে ধরনটি আমরা চালাতে চাইছি সেটা প্রধানত শহর কেন্দ্রিক, মিডিয়ার আলো কেন্দ্রিক, এক ধরনের প্রাচীন উচ্চবর্ণ থেকে নেমে আসার ধরন, এবং এসেনশিয়ালি পুরুষ, তার পক্ষেই কথা বলে। এই বাঙালির আইডিয়ার মধ্যে নারীরও আলাদা করে খুব জায়গা যে থাকে তা নয়, এইটার চূড়ান্ত আক্রমণাত্মক একটা ধরন। ফলে এই বাক্যের সঙ্গে কিছুতেই সমর্থন করা যায় না। ধন্যবাদ।